নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি অনিক স্পোর্টস। তো ইন্ডিয়ান ফুটবলে যে আমরা এত ভালো ম্যাচ দেখতে পাবো সেটা কিন্তু সত্যি ভাবিনি। যেখানে এখন আইপিএল চলছে, ইন্ডিয়ান ফুটবল থেকে সবাই একটু মুখ ফিরিয়ে নিয়েছে, এখন আইপিএলের দিকেই সবাই নজর রেখেছে। কিন্তু আজকে যারা ম্যাচটাকে দেখোনি, একটা দারুণ ম্যাচ তোমরা মিস করেছো। যে এই লেভেলের খেলা হতে পারে, হাই ভোল্টেজ কিন্তু আজকে আমরা আইএসএলের ম্যাচ দেখেছি, সেই নিয়ে কথা বলবো। তার সাথে সাথে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলবো। রবসন রবিনো যে ইস্ট বেঙ্গলের টার্গেট, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের আইএসএলের ম্যাচ নিয়ে, তোমাদের আজকে জানিয়েছিলাম যে বেঙ্গালুরু তারা কিন্তু এই মুহূর্তে একটা আলাদাই বুস্টার পেয়েছে। এফসি গোয়া তারা অনেক দিন ম্যাচ খেলেনি, তারা কতটা কি করতে পারবে সত্যি জানা নেই, কিন্তু সেই জায়গাতে এলিমিনেটর ম্যাচ জিতেছে এবং সেখানে পুরো ডমিনেট করে বেঙ্গালুরু জিতে এই ম্যাচটা খেলতে আসছে। তারা কিন্তু এই ম্যাচের জন্য অবশ্যই অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। কিন্তু আজকে যে লড়াই আমরা দেখলাম সেখানে 60% গোয়ার দিকে ম্যাচ ছিল আর 40% বেঙ্গালুরুর দিকে ম্যাচ ছিল। ওভারঅল যদি আমরা পারফরমেন্সের দিকে কথা বলি, টোটাল গোয়া 19টা শট করেছে, সেখানে বেঙ্গালুরু মাত্র 9টা শট করেছে। কিন্তু শট অন টার্গেট কিন্তু অনেক বেশি ছিল, বেঙ্গালুরুর 5টা শট অন টার্গেট ছিল, সেখান থেকে 2টি গোল আসে। কিন্তু দুটো মাত্র এফসি গোয়া শট অন টার্গেট রাখে, সেখান থেকে গোল আসে না। আর আজকের যদি ম্যাচ নিয়ে কথা বলি, দুর্দান্ত আমরা খেলা দেখেছি। প্রথম গোলটা আসে কিন্তু সন্দেশ জিংহান, একজন ডিফেন্ডার পুরো একদম স্ট্রাইকারের মতন আজকে গোল করেছে। ওখানে বল ক্লিয়ার করার দরকার, ইজি ক্লিয়ার করা যেত, জানি না সন্দেশ কি ভাবলো। সন্দেশ কিন্তু এখানে একদম হেডার করে, একদম স্লাইড হেডার করে গোল করে দিল এবং ওখানে কিন্তু বলটা দারুণ রেখেছিল এডগার মেন্ডিজ। খুব সুন্দর একটা ক্রস করেছিল, পিছন থেকে স্ট্রাইকাররা আসছিল, কিন্তু সেখান থেকে সন্দেশ ওন গোল করে ফেলে এবং ফার্স্ট হাফে আর গোল শোধ হয়নি। সেকেন্ড হাফে কিন্তু এডগার আউটস্ট্যান্ডিং গোল করেছে। অনেকক্ষণ ধরেই এডগার বক্সের মধ্যে ঘোরাফেরা করছিল, চেষ্টা করছিল শট নেবার, কিন্তু যেখান থেকে শট আর এই জায়গা থেকে ফিনিশিং, একদম টপ ক্লাস ফিনিশিং কিন্তু আমরা এডগারের কাছ থেকে দেখতে পাই। এরপরও কিন্তু আরও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ইকার চেষ্টা করছিল গোল করার, কিন্তু ইকার গোল করতে পারেনি। পরবর্তী সময়ে কিন্তু আরমান্দো সাদেকু নেবেই একদম হিরো হয়ে যাওয়ার সুযোগ ছিল, গোল ফিরিয়ে দেওয়ার সুযোগ ছিল, আরমান্দো সাদেকু ছন্দ হারিয়ে ফেলেছে এবং আজকে তারা আর কিছু করতে পারেনি। তো এই জায়গাতেই কিন্তু বেঙ্গালুরু বাজিমাত করে দিয়েছে। আজকে দুটো প্লেয়ারের আমি কথা বলবো, দুর্দান্ত খেলেছে। একটা হচ্ছে নামগায়াল ভুটিয়া, দারুণ দারুণ পারফরমেন্স করেছে। প্রথম দিকটা শুরু করেছিল, মাঝখানে তার অনেকটাই বলতে গেলে খেলাটা পড়ে গিয়েছিল, আবার কিন্তু খেলা বেশ ভালো লাগলো এবং আজকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ভুটিয়া হয়েছে। এবং তার সাথে সাথে রোশনকে কিন্তু অবশ্যই নজরে রাখবে বেশ কিছু ক্লাব এবং পরের সিজনে সে দল পরিবর্তন করবে এটুকু বোঝা যাচ্ছে। এবং রোশন যা পারফরমেন্স করছে, দুর্দান্ত পারফরমেন্স। রোশন সুরেশ এই দলের অন্যতম কি প্লেয়ার, সেটা আজকে আরও একবার প্রমাণ করলো। তো দারুণ কিন্তু আমরা ম্যাচ দেখেছি। এবং অপরদিকে যদি আমরা এফসি গোয়ার কথা বলি, সেখানে কিন্তু বোরহা হেরিরা চেষ্টা করছিল, কিন্তু ঠিকঠাক যেন আজকে বোরহা হেরিরাকে পাওয়া যায়নি। ব্রাইসনের কাছে চান্স এসেছিল, ব্রাইসন ফিনিশিং করতে পারেনি। তো ওভারঅল কিন্তু আজকে বেঙ্গালুরু তারা 2-0 গোলে জিতে অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে থাকলো। তো আশা করি পরের যেটা ম্যাচ হবে সেই ম্যাচটা আরও এন্টারটেনিং ম্যাচ হবে, কারণ গোয়াকে সেক্ষেত্রে 2টো গোল করতে হবে, তারপর কিন্তু ব্যবধান বাড়াতে হবে। 2টো গোল করলেও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু একটা পরের ম্যাচটাও হাই ভোল্টেজ আমরা ম্যাচ দেখতে পাবো। তো এর সাথে সাথে যদি আমরা সরাসরি কথা বলি একটু রবসন রবিনোকে নিয়ে, তো রবসন রবিনো পরের বছর আইএসএল 12-এ কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আসতে চলেছে বলেই শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত কথাবার্তা শুরু করেছে বেশ কিছু ক্লাব। ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা করছে। এবার দেখো, সব প্লেয়ারকে চাইলেই যে পাওয়া যায় সেটা নয়। মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রেই তোমরা দেখো না, জেমি ম্যাকলারেনকে লাস্ট 3টে বছর ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত এই সিজনে আনা গেছে। গ্রেগ স্টুয়ার্টকেও 2টো সিজন ধরে চেষ্টা করে এই সিজনে আনা গেছে। তো এরকম হয়, যদি কোনো প্লেয়ারকে চাওয়া হয়, চাইলেই যে সেই সিজনেই আনা সম্ভব সেটা নয়, কিন্তু যেরকমটা আপডেট রয়েছে পরের সিজনে আসতে চলেছে। এবার এই জায়গাতে বেশ কিছু ক্লাব, তারা হয়তো অতটাও তাদের প্রয়োজন নেই, কিন্তু এই মুহূর্তে যেহেতু নিউজটা চারিদিকে ঘোরাফেরা করছে, তারাও কিন্তু তার কাছে ছোট ছোট কিছু অফার পাঠাচ্ছে যাতে দাম তার আরও বাড়িয়ে দেওয়া যায়। তো সেই কাজেই কিন্তু নেমে পড়েছে বেশ কিছু ক্লাব। বাংলার প্রধানদের তো নজর রয়েছে, তার সাথে সাথে বাইরের কিছু ক্লাবের
নজর রয়েছে রবসনের দিকে। তো অবশ্যই একটা দারুণ কিন্তু লড়াই হবে সামার ট্রান্সফার উইন্ডোতে এই রবসন রবিনোকে নেবার ব্যাপারে। হ্যাঁ, রবসন তো 2-3টে ক্লাবে খেলবে না, একটা ক্লাবেই খেলবে, কিন্তু লড়াই জমবে। যেরকমভাবে আমরা এই সিজনের ক্ষেত্রে আপুইয়া জিকসানদের ডিলের ক্ষেত্রে দেখেছি দারুণ লড়াই জমেছে, এমনকি ডিমির ক্ষেত্রেও দেখেছিলাম দারুণ মুম্বাই এবং ইস্টবেঙ্গলের লড়াই জমেছে, সেই রকমভাবেই কিন্তু সামনের সিজনে সামনের উইন্ডোতে দারুণ লড়াই জমতে চলেছে এই রবসন রবিনোকে নিয়ে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো একটুখানি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে নিয়ে। তোমাদের কালকে ম্যাচ হওয়ার পরই আমার রিয়াকশান জানিয়েছিলাম যে এটা বিনোর ইস্টবেঙ্গল হতে পারে না, এত খারাপ পারফরমেন্স, এত জঘন্য গেম প্ল্যানিং আমরা বিনোর কাছ থেকে সত্যি দেখিনি। হঠাৎ এমন কি হলো, দলটা ধপাস করে পড়ে যাওয়ার মতন অবস্থা কেন হচ্ছে অন্তত রিজার্ভ টিমের ক্ষেত্রে? সিনিয়র দলের ক্ষেত্রে মোটামুটি ব্যাপারটা গাছ হওয়া হয়ে গেছে যে ঠিক আছে ওরা ওই জঘন্যই পারফরমেন্স করবে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু রিজার্ভ টিম এত হতাশাজনক পারফরমেন্স করতে পারে সত্যি মেনে নেওয়া যায় না। তো তোমাদের যা মোটামুটি কালকেই একটা আন্দাজ দিয়েছিলাম যে ভিতরে কিন্তু হয়তো অন্য কোনো ব্যাপার চলছে, অন্য কোনো খেলা চলছে। তো সেই ব্যাপারটাই কিন্তু আজকে মোটামুটি অনেকটাই সামনের দিকে উঠে এসেছে। বেশ কিছু বড় মিডিয়া থেকে যেটা জানানো হচ্ছে যে বিনোকে কিন্তু বিনোর মতন করে কাজ করতে দেওয়া হচ্ছে না, তার কাজের উপর অনেকটাই নাক গলানো হচ্ছে। কে নাক গলাচ্ছে, কারা নাক গলাচ্ছে সেটা নয় নাই জানা গেল, তো কিন্তু নাক গলানো হচ্ছে, তার যেটা প্ল্যানিং সেই প্ল্যানিং অনুযায়ী কিছুই হচ্ছে না। এমনকি তারা তাদের প্ল্যানিং অনুযায়ী বিনোকে কাজ করার জন্য প্রেসার করছে, এটা শোনা যাচ্ছে। এবং এর সাথে সাথে তোমরা মোটামুটি সবাই জানো যে যারা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে খেলে বা যারা ইস্টবেঙ্গলের ইউথ টিমে খেলে তাদের একটা সর্বনিম্ন একটা খুবই অল্প টাকার তাদের স্যালারি দেওয়া হয়। এই জায়গাতেও কিন্তু একটুখানি সমস্যা রয়েছে। দেখো, প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে তারা বেটার কন্ট্রাক্ট অবশ্যই রিজার্ভ করে এবং যে কোনো সময় তারা ক্লাব পরিবর্তন করে নিতেই পারে, কারণ ফুটবলারদের কেরিয়ার খুব বড় হয় না, ওই 5-7টা বছর এমন কিছু করে নিতে হবে যাতে কিন্তু তার ভালোভাবে চলে যায়। তো সেক্ষেত্রে বেশ কিছু এমন প্লেয়ার রয়েছে, সেই প্লেয়াররাও কিন্তু সেই রকম এফোর্ট দিতে চাইছে না। কারণটাই একটা যে এত কম টাকায় কারা খেলে ভাই, এত কম টাকায় ভাই খেলা হয় না, তারা তাদের যোগ্য টাকা চাইছে। এবার হ্যাঁ, সেটা অবশ্যই একটা প্লেয়ার চাইবে, কোচ মানে তারপরে ম্যানেজমেন্ট চাইবে বলে একটা নেগোসিয়েশন করে একটা ঠিকঠাক জায়গায় যাতে আসা যায়, সেই দিকে কিন্তু অবশ্যই নজর দেওয়া দরকার। বিশেষত বিনোজর যেই সমস্ত প্লেয়ারদের নিয়ে এসেছে তারা ঠিকঠাক মানের স্যালারি এখনও পর্যন্ত পাচ্ছে না। যেরকমভাবে তোমরা জানো যে খুবই অল্প স্যালারিতে কিন্তু ইস্টবেঙ্গলে খেলে, সেটা হচ্ছে বিষ্ণু বা আমানের মতন প্লেয়ার। তো তারা চাইছে যে কিছুটা হলেও স্যালারি বাড়ানোর এবং তারা দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্লাবে থাকতে চাইছে, ক্লাবটাকে ভালোবাসে, দলটাকে ভালোবাসে, সমর্থকদের ভালোবাসে। তো সেক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট মনে করে যে তাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘমেয়াদী চুক্তি, কারণ বয়স কম এবং তাদের যদি স্যালারি ঠিকঠাকভাবে দেওয়া যায় তারা কিন্তু অবশ্যই ভবিষ্যতে অন্যতম সেরা প্লেয়ার হবে এবং পরবর্তী সময় এদের সেল করাও যাবে। তো এই নিয়েও কিন্তু বিনোর সঙ্গে কথাবার্তা চলছে। তো ওভারঅল ভিতরের পরিবেশ কিন্তু খুব একটা ভালোর দিকে নয়, এই জায়গাগুলো আশা করি পরিবর্তন হবে এবং ভালো পরিবেশ কিন্তু খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।